হাতের ঘড়ি দেখিল 8:30। গ্রীষ্মকালের পক্ষে এমন কিছু বেশি রাত্রি নয়, কিন্তু সঙ্গীহীন অবস্থায় কাহারও সহিত কথা না বলিয়া কতক্ষণ আর জাগিয়া থাকা যায়। ট্রেনের হটরানিতে শরীরও ক্লান্ত, সুতরাং খাওয়া দাওয়া শেষ করিয়া শুইয়া পড়া যাইতে পারে। কাল ভোরে উঠিয়া নদীতে স্নান করিতে হইবে। গৌরমোহন আহার শেষ করিল। তারপর একটি কৌটায় কিছু খাবার রাখিয়া ঢাকনা বন্ধ করিয়া এক পাশে সরাইয়া রাখিল। বিড়াল ঢাকনা খুলিয়া খাইতে পারিবে না, কিন্তু ভূতের যদি ক্ষুধার উদ্রেক হয় সে স্বচ্ছন্দে খাইতে পারিবে, নিঃসংশয় প্রমাণ পাওয়া যাইবে। সামনের এবং পিছনের দরজা বন্ধ আছে কিনা ভালো করিয়া পরীক্ষা করিয়া সে শয়ন করিল। লণ্ঠনটা কমাইয়া ঘরের এক কোণে রাখিল, টর্চ বালিশের পাশে রহিল। খোলা জানালা দিয়া ফুরফুরে বাতাস আসিতেছে। আকাশের দক্ষিণ দিকে কয়েকটা উজ্জ্বল তারা দেখা যাইতেছে। গৌরমোহন শুইয়া শুইয়া ভাবিতে লাগিল, খাসা বাড়িটি এতদিন শূন্য পড়িয়া আছে, কিন্তু মনে হয় না পোড়ো বাড়ি। কে বাড়িটি এমন তকতকে ঝকঝকে করিয়া রাখিয়াছে কে জানে? ভূত হয়তো আছে, কিন্তু নিরীহ ভূত, কোনো প্রকার গণ্ডগোল নাই। ভূতের সঙ্গে ভাবসাব করিয়া কথাবার্তা বলা যায় কি? ঘুমে তাহার চোখ জড়াইয়া আসিতে লাগিল। কলকাতায় মাতৃদেবী বোধ করি খুবই উদ্বিগ্ন হইয়া উঠিয়াছেন, কিন্তু উপায় কি? ওই দুম্ব মেয়েটাকে সে কিছুতেই বিবাহ করিবে না। গৌরমোহনের ঘুম ভাঙিল সকাল 5টার সময়। বাহিরে দিনের আলো ঝলমল করিতেছে, সূর্য উঠিতে আর বিলম্ব নাই। সে উঠিয়া বসিয়া আড়মোড়া ভাঙিয়া হাই তুলিল। রাত্রে সুনিদ্রা হইয়াছে, এক ঘুমে রাত কাবার হইয়া গিয়াছে। ভূতের উৎপাত কিছুমাত্র হয় নাই, তবু তাহার মনে হইল ঘুমের মধ্যে সে নানা প্রকার স্বপ্ন দেখিয়াছে। কে যেন তাহার খাটের চারিপাশে সারা রাত্রে ঘুরিয়া বেড়াইয়াছে। শিয়রে দাঁড়াইয়া মুখের ওপর ঝুঁকিয়া মুখ দেখিবার চেষ্টা করিয়াছে। পাখির পালকের মতো নরম হাতে তাহাকে স্পর্শ করিয়াছে, কিন্তু উহা স্বপ্নই। গত রাত্রে তাহার জাগ্রত মনের মধ্যে যে সংশয়গুলা ঘুরিতেছিল, তাহারাই বোধ করি স্বপ্নে নব কলেবর ধরিয়া দেখা দিয়াছিল। গৌরমোহন উঠিয়া পড়িল। সাবান তোয়ালে লইয়া মাথায় তেল ঘষিতে ঘষিতে ঘাটে স্নান করিতে চলিল। সূর্যোদয়ের পূর্বে অবগাহন স্নান করিলে সারাদিন শরীর ঠান্ডা থাকে। খিড়কির দরজা খুলিতে গিয়া গৌরমোহন আজ প্রথম ধাক্কা খাইল। খিড়কির দরজা ভেজানো, কিন্তু খিল ও ছিটকিনি খোলা। তাহার বুকের ভিতরটা একেবারে ধক করিয়া উঠিল। কাল রাত্রে শয়নের পূর্বে সে ভালো করিয়া দেখিয়া লইয়াছিল দরজা বন্ধ আছে, তবে সে স্থির হইয়া চিন্তা করিল, ভূত আছে। কাল রাত্রে দরজা বন্ধ করার সময় সে বাড়ির মধ্যে ছিল, তারপর কোনো সময় দরজা খুলিয়া বাহিরে গিয়াছে। কিন্তু এ কি রকম ভূত বাহিরে যাইবার জন্য দরজা খোলে কেন? প্রেতজনিত অশরীরী? ভয় পাইলে চলিবে না। ভূতের সঙ্গে যখন এক বাড়িতে বাস করিতে হইবে, তখন ভয় করিলে চলিবে কেন? বিশেষত ভূত যেমনই হোক, তাহার স্বভাবটি বড়ই শান্তশিষ্ট। গৌরমোহন এ বাড়িতে আসাতে সে যে বিরক্ত হইয়াছে
তাহার কোনো প্রমাণ নাই। তবে কেন সে ভূতকে ভয় করিবে? ভূত একটা কুসংস্কার। নদীর ঘাটে পৌঁছিয়া গৌরমোহন দ্বিতীয়বার ধাক্কা খাইল। ঘাটের মাথায় দাঁড়াইয়া সে দেখিল ঘাটের কিনারায় নদীর শান্ত জল তোলপাড় হইতেছে। জলে কেহ নাই, অথচ মনে হইতেছে কেহ হাত পা ছুড়িয়া সাঁতার কাটিতেছে। কি আশ্চর্য! কিংবা একটা বিরাট মাছ হয়তো জলের তলায় থাকিয়া লেজের ঝাপটায় জল মথিত করিয়া তুলিয়াছে। গৌরমোহন একেবারে হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার বুকের ভিতরটা ধক ধক করিতে লাগিল। হঠাৎ জলের আলোড়ন শান্ত হইল। একটা চিৎকারের মতো শব্দ শোনা গেল, যেন স্নাতক আগন্তুককে দেখিতে পাইয়াছে। তারপর আর একটি আশ্চর্য ঘটনা ঘটিল। গৌরমোহন বিস্ময়াহত চক্ষে দেখিল জলের প্রান্তে ক্ষুব্ধ ক্ষুণ্ণ কম্পন রাখিয়া একজোড়া সজল চরণ চিহ্ন ধাপে ধাপে উঠিয়া আসিতেছে। মানুষ নাই, কেবল মানুষের ভিজা পায়ের দাগ। পায়ের দাগ ঘাটের পৈঠাগুলোকে অতিক্রম করিয়া মাটির ওপর অদৃশ্য হইয়া গেল। গৌরমোহন কিছুক্ষণ পায়ের দাগগুলির দিকে চাহিয়া থাকিয়া ধীরে সোপানের পাথরের ওপর বসিয়া পড়িল। হঠাৎ অতিপ্রাকৃত ব্যাপার দেখিয়া বুক ধরফরানির অবস্থা কিছুটা কাটিয়া গিয়াছে। সে গালে হাত দিয়া ভাবিতে লাগিল, এ কি কাণ্ড! এ কেমন প্রেত! এই প্রেতের ক্ষুধা তৃষ্ণা আছে, দরজা খুলিয়া সে বাড়ির বাহিরে আসে, নদীর জল উদ্বেলিত করিয়া স্নান করে। সবই তো মানুষের মতো, কেবল চোখে দেখা যায় না। হয়তো সব প্রেতই এইরকম। মানুষ তাহাদের সম্বন্ধে একটা বিকৃত ধারণা বসিয়া আছে। সজল পদচিহ্নগুলি তাহার চোখের সামনে শুকাইয়া নিশ্চিহ্ন হইয়া গেল। আরো কিছুক্ষণ ঘাটে বসিয়া থাকিবার পর গৌরমোহন জলে নামিয়া স্নান করিল। দেহ শীতল হইল, মনও অনেকটা শান্ত হইল। বাড়িতে ফিরিয়া সে সদর দরজা খুলিয়া দিল। তারপর চা তৈয়ার করিতে বসিল। স্টোভ ও লণ্ঠনের জন্য কেরোসিন জোগাড় করিতে হইবে। ইকমিক কুকারের জন্য কাঠকয়লা দরকার। চা প্রস্তুত হইলে পাউরুটিতে মাখন মাখাইয়া সে খাইতে বসিল। খাইতে খাইতে তাহার মনে পড়িয়া গেল কাল রাত্রে ডিব্বার মধ্যে খাবার রাখিয়াছিল, ভূতে খায় কিনা দেখিবার জন্য। ডিব্বাটা ঢাকনা ঢাকা ছিল। গৌরমোহন সেটা টানিয়া লইয়া খুলিয়া ফেলিল। খালি কৌটার দিকে চাহিয়া সে কিছুক্ষণ চিন্তা করিল। তারপর শূন্যের দিকে মুখ তুলিয়া প্রশ্ন করিল, তুমি কি এখন কিছু খাবে? গৌরমোহন প্রশ্নটা করিয়া কান খাড়া করিয়া রহিল, কিন্তু কিছুই শুনিতে পাইল না। প্রেত বোধহয় কথা বলিতে পারে না। সে আর এক পেয়ালা চা ঢালিল। 2 স্লাইস রুটিতে মাখন মাখাইয়া খানিকটা দূরে রাখিয়া আসিল। তারপর পানাহার করিতে করিতে আর চোখে দেখিতে লাগিল। প্রেত কিন্তু খাইতে আসিল না। চা রুটি যেমন পড়িয়াছিল তেমনি পড়িয়া রহিল। প্রাতরাশ শেষ করিয়া গৌরমোহন উঠিয়া দাঁড়াইল। ঘরটি বড় অগোছালো হইয়া আছে। বস্তাগুলাও খোলা হয় নাই। এইবারে লাগা যাক। একটা অসুবিধে এই যে বাড়িতে একটিও ফার্নিচার নাই। একটা টেবিল, একটা চেয়ার, একটা কাবার্ড যদি থাকিত। যা হোক, মেঝে জিনিসপত্র গুছাইয়া কাজ চালাইতে হইবে। পাঞ্জাবির আস্তিন গুটাইয়া গৌরমোহন প্রস্তুত হইতেছে। এমন সময় খোলা দরজা দিয়া বাহিরের দিকে তাহার দৃষ্টি পড়িল।
ফটকের কাছে একটা লোক উকি ঝুঁকি মারিতেছে, কিন্তু ভিতরে প্রবেশ করিতে সাহস করিতেছে না। বোধহয় মুদি। গৌরমোহন বাঁচিয়া আছে কিনা সেটা দেখিতে আসিয়াছে। গৌরমোহন দ্বারের বাহিরে আসিয়া হাতছানি দিয়া মুদিকে ডাকিল। মুদি তখন চক্ষু গোলাকৃতি করিয়া কাছে আসিয়া দাঁড়াইল। হুজুর, আপ জিন্দা হ্যাঁ? গৌরমোহন হাসিয়া বলিল, আলবাত জিন্দা হ্যাঁ। তুমি কি ভেবেছিলে ভূতে আমার ঘাড় মটকেছে? মুদির বিস্ময় মূরতা কাটিল বটে, কিন্তু তাহার মুখ দেখিয়া মনে হইল সে খুশি হইতে পারে নাই। ভূত যেন তাহার কর্তব্য কর্মে অবহেলা করিয়াছে। অবশেষে মুদি বলিল, কিছু দেখেননি? ভূত দেখিনি। মুদি এবার সত্য সত্যই অসন্তুষ্ট হইল। বলিল, আপনারা ম্লেচ্ছ কি না তাই দেও আপনাকে দেখা দেয়নি, কিন্তু আছে, একদিন দেখবেন। গৌরমোহন হাসিয়া বলিল, আমি তো দেখার জন্য চোখ পেতেই আছি, কিন্তু ও কথা থাক। আমার 1 বোতল কেরোসিন আর কিছু কাঠ কয়লা চাই, তুমি এনে দিতে পারবে? মুদি বলল, এখন পারবো না, আধ ঘন্টা পরে ট্রেন আসবে, এখনো আমার জিলিপি ভাজা বাকি। তবে আপনি যদি আমার সঙ্গে আসেন তাহলে দিতে পারি। বেশ তো, চলো। গৌরমোহন সদর দরজায় তালা লাগাইয়া মুদির সঙ্গে বাহির হইয়া আসিল। ফটকের ভিতর দিয়া যাইবার সময় গৌরমোহন জিজ্ঞাসা করিল, তুমি আজ ভোরবেলায় এদিকে এলে যে? মুদি পাকুড় গাছের দিকে আঙুল দেখাইয়া বলিল, দেওয়ের জন্য ভোগ এনেছিলাম। গৌরমোহন দেখিল পাকুড় গাছের ডালে শালপাতার মোড়ক ঝুলিতেছে। সে প্রশ্ন করিল, তোমরা কবার ভূতকে ভোগ চড়াও? দিনে একবার চড়াই, কখনো সকালে, কখনো বিকেলে। ও, তাই ভূতের পেট ভরে না। মুদি সচকিতে তাহার পানে চাহিল। পেট ভরে কিনা সেটা আপনি জানলেন কি করে? গৌরমোহন উত্তর দিল না, শুধু হাসিল। আধ ঘন্টা পরে গৌরমোহন ফিরিয়া আসিল। এক হাতে গলায় দড়ি বাঁধা কেরোসিনের বোতল, অন্য হাতে কাঠ কয়লার পুঁটুলি। ফটক পার হইবার সময় সে দেখিল পাকুড় গাছের ডালে খাবারের মোড়ক যেমন ঝুলিতেছিল তেমনি ঝুলিতেছে। ভূত তাহা লইয়া যায় নাই। গৌরমোহন মনে মনে হাসিল। ভূতের বোধহয় লাড্ডু আর পকৌড়িতে আর রুচি নেই। তালা খুলিয়া ঘরে প্রবেশ করিয়া সে থমকিয়া দাঁড়াইয়া পড়িল। ঘরটি পরিষ্কারভাবে ঝাঁট দেওয়া, কিন্তু জিনিসপত্র মোট ঘাট একটিও সেখানে নেই। গৌরমোহনের তো চক্ষু স্থির। কেরোসিনের বোতল আর কয়লা নামাইয়া রাখিয়া সে ছুটিয়া ভিতরে গেল। তাহার শয়নের ঘরটিও পরিষ্কৃত হইয়াছে এবং তাহার ট্রাঙ্কটি ঘরের এক পাশে রাখা রহিয়াছে। অতঃপর গৌরমোহন অন্য সব ঘরগুলিতে গিয়া দেখিল তাহার কোনো জিনিস খোয়া যায় নাই। যে বস্তুগুলি খোলা হয় নাই সেগুলি অন্য একটি ঘরে রাখা হইয়াছে। ইকমিক কুকার, স্টোভ ইত্যাদি যাবতীয় দ্রব্য রান্নাঘরে শোভা পাইতেছে। যে দুটি পেয়ালায় সে চা ঢালিয়াছিল সে দুটি ধোয়া মোছা অবস্থায় রান্নাঘরে রহিয়াছে। প্লেট দুটিও তাই। গৌরমোহন প্রকাণ্ড একটা হাঁপ ছাড়িয়া গদগদ কণ্ঠে বলিল, তোমাকে ধন্যবাদ, আমার অনেক কাজ তুমি গুছিয়ে দিয়েছ। ভূতের নিকট হইতে কোনো প্রত্যুত্তর আসিল না, কিন্তু গৌরমোহন বেশ স্বচ্ছন্দতা বোধ করিতে লাগিল। এমন সহৃদয় ভূতকে সঙ্গীরূপে পাওয়া সে কি কম ভাগ্যের কথা। ভূত তাহার আগমনে রাগ করে নাই, বরঞ্চ খুশি হইয়াছে। গৌরমোহন কাজে লাগিয়া গেল।
বস্তা, প্যাকিং কেস প্রভৃতি খুলিয়া জিনিসগুলো যথাযোগ্য স্থানে সাজাইয়া রাখিতে লাগিল। ছবি আঁকার জিনিসগুলিকে একটি ঘরে রাখিয়া আসিল। এই ঘরটি হইবে তাহার ছবি আঁকার ঘর। ঘণ্টা খানেকের মধ্যে সাজানো গোছানো সম্পন্ন হইল। তখন সে বাহিরের ঘরে আসিয়া দেখিল ভূত কোন ফাঁকে কেরোসিনের বোতল এবং কয়লা রান্নাঘরে রাখিয়া আসিয়াছে। ভারী পরিষ্কার পরিচ্ছন্ন ভূত। অগোছালো এলোমেলো ভাব সে একেবারেই পছন্দ করে না। এতক্ষণে বেশ বেলা বাড়িয়াছে। গৌরমোহনের মনে পড়িল হাত ঘড়িটা রাত্রে বালিশের তলায় রাখিয়া শুইয়াছিল। আজ সকালে দম দেওয়া হয় নাই। সে শয়ন ঘরে গিয়া বালিশ উল্টাইয়া দেখো ঘড়ি যথাস্থানেই আছে এবং তাহাতে দম দেওয়াও হইয়াছে। সে উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল। ঘড়িতে এখনো 8টা বাজে নাই, সুতরাং রান্না চড়াইবার তাড়া নেই। ইতিমধ্যে কি করা যায়? ভূতের সঙ্গে আলাপ জমাইতে পারিলে মন্দ হইত না, কিন্তু ভূত যে কথা কয় না। একতরফা বাক্যালা কতক্ষণ চালানো যায়? তবু গৌরমোহন চেষ্টার কোনো ত্রুটি করিল না। এ ঘর ও ঘর ঘুরিয়া বেড়াইতে বেড়াইতে অশরীরীর উদ্দেশ্যে বলিতে লাগিল, দেখো, তোমার নাম জানি না, কিন্তু তুমি আমার বন্ধু। আমার কত কাজ করে দিয়েছ জানো। আমার বন্ধু ভাগ্য খুব ভালো। ওদিকে মোহনলাল আর এদিকে তুমি। এসো না, দুজনে বসে খানিক গল্প করি। তুমি আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আমার চেয়ে তোমার চোখের জ্যোতি কি বেশি? কিন্তু তুমি কথা কও না কেন? বলো না দুটো কথা শুনি। আচ্ছা, আজ কি রান্না করব বলো? আমার সঙ্গে চাল, মুগের ডাল, ময়দা, আলু, পটল, পেঁয়াজ সব আছে। ভালো ঘি আছে, খাঁটি সর্ষের তেল আছে। বলো না কি রাঁধি? তুমি যা বলবে তাই রাঁধব। দুজনে মিলে খাওয়া যাবে এখন। কিন্তু কোনো ফল হইল না। গৌরমোহন অনুভব করিল ভূত কাছেই আছে, তাহার কথা শুনিতেছে, তাহাকে দেখিতেছে, কিন্তু কথা কহিতেছে না। হয়তো ভূতেরা কথা বলিতে পারে না। গৌরমোহন আর কিছুক্ষণ ভূতকে কথা কহাইবার চেষ্টা করিয়া শেষে হতাশ হইয়া হাল ছাড়িয়া দিল। 9টা বাজিলে গৌরমোহন দাড়ি কামাইতে বসিল। দাড়ি কামাইবার জরুরি প্রয়োজন ছিল না। এখানে কেই বা তাহার দাড়ি লক্ষ্য করিতেছে, কিন্তু সময় কাটাইবার জন্য একটা কিছু তো করতে হবে। ছবি আঁকার জোগাড় যন্ত্র করিতে পারিত, কিন্তু সকাল হইতে তাহার মন চঞ্চল হইয়া আছে। ছবি আঁকায় তাহার মন বসিবে না। দাড়ি কামাইবার ক্ষৌর যন্ত্রগুলি ঘাটে গিয়া পরিষ্কার করিয়া আসিতে 9:30 বাজিয়া গেল। এবার রান্না চড়ানো যাইতে পারে। বেশি কিছু না, ভাত, আলু ভাতে আর আলু পটলের ডালনা, সঙ্গে ঘি আছে। ইহাতেই এবেলা চলিয়া যাবে। ওবেলা না হয় ভালো করিয়া রাঁধা যাইবে। গৌরমোহন রন্ধন ব্যাপারেও একজন শিল্পী। রান্নাঘরে গিয়া সে প্রথমে নদী হইতে 1 বালতি জল লইয়া আসিল। তারপর চাল ধুইয়া এবং আলু পটল কুটিয়া কুকারে রান্না চড়াইয়া দিল। 2 ঘণ্টা আর কোনো কাজ নয়। গৌরমোহন গুনগুন স্বরে সুর ভাঁজিতে ভাঁজিতে বাড়িময় ঘুরিয়া বেড়াইল। ট্রাঙ্ক খুলিয়া জিনিসপত্র নাড়াচাড়া করিল। আসিবার সময় হাওড়া স্টেশনে কয়েকটি লোমহর্ষণ উপন্যাস কিনিয়াছিল, সেগুলির পাতা উল্টাইল। ভূতের সঙ্গে আর একবার ব্যবহারিক সম্পর্ক স্থাপনের চেষ্টাও করিল, কিন্তু ব্যর্থ হইল। তারপর বিছানায় চিত হইয়া শুইয়া পা নাড়িতে নাড়িতে কলিকাতার পরিস্থিতির কথা ভাবিতে লাগিল।
মাতৃদেবী বোধ হয় এতক্ষণ কলকাতা শহর চষিয়া ফেলিয়াছেন। তিনি যদি জানিতে পারেন মোহনলাল ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাহা হইলে আর রক্ষা থাকিবে না। মোহনলালের জীবন দুর্বিষহ হইয়া উঠিবে। 12টার সময় গৌরমোহন আহার করিতে বসিল। সঙ্গে একটি মাত্র বগি থালা ছিল, সেটিতে ভূতের জন্য ভাত বাড়িল, নিজের জন্য রেকাবি লইল। আহার করিতে করিতে ভূতকে বলিল, তুমি খেতে বসলে পারতে, একসঙ্গে খাওয়া চুকিয়ে নেওয়া যেত। যাই হোক, তোমার যেমন ইচ্ছা। আমার সামনে খেতে যদি তোমার সংকোচ হয়। একাকী আহার সম্পন্ন করিয়া গৌরমোহন শয়ন ঘরে ফিরিয়া গেল। একটি লোমহর্ষণ উপন্যাস লইয়া শয়ন করিল। দিবানিদ্রা তাহার অভ্যাস নাই, কিন্তু ঝিমকিনি দিয়া ভাতের নেশা কাটাইয়া সে উঠিয়া পড়িবে, এই কথা ভাবিল। গৌরমোহন ঘুমাইয়া পড়িল। তার দেহ মনে বোধ হয় অলক্ষিতে কিছু ক্লান্তি জমা হইয়াছিল। এক্কেবারে ঘুম ভাঙিল বেলা 3টায়। সে তাড়াতাড়ি উঠিয়া পড়িল, মুখে চোখে জল দিবার জন্য রান্নাঘরে গেল। দেখিল দুপুরবেলার উচ্ছিষ্ট বাসন কোসন ভূত মাজিয়া ধুইয়া ঘরের কোণে উপুর করিয়া রাখিয়া গিয়াছে। মনে মনে ভূতকে ধন্যবাদ জানাইয়া সে জল পান করিল। তারপর ছবি আঁকার ঘরে গিয়া ছবি আঁকিবার জন্য প্রস্তুত হইল। ঘরের একটা জানলা পিছন দিকে, এই জানালা দিয়া নদী ও ঘাটের দৃশ্য দেখা যায়। বাহিরে অপরাহ্নের সঞ্চিত সূর্যতাপ নিথর বাতাসে সূক্ষ্ম বাষ্পের মতো স্পন্দিত হইতেছে। গৌরমোহন জানলার কাছে ইজেল খাড়া করিল, একটা প্যাকেট কেস বাহির করিয়া তাহার ওপর বসিল। কি আঁকিবে তাহা সে ঠিক করিয়া ফেলিয়াছে। শুষ্ক প্রাণহীন শূন্যতার মাঝখানে একটা ছোট্ট বাড়ি। বাড়িটি জীবন্ত, তাহার ছোট ছোট জানলা দরজা যেন তাহার মুখ চোখ। বিপুল শূন্যতার মাঝখানে বসিয়া বাড়িটি যেন হাসিতেছে। ছবির নাম দেবে শূন্য, শুধু শূন্য নয়। মনে ছবির প্ল্যান ঠিক করিয়া লইয়া সে আঁকিতে আরম্ভ করিল। তেল রং ছবি আঁকিতে গৌরমোহনের সুবিধা হয়। সে প্যালেটে রং মিশাইল। প্রথমটা ধীরে ধীরে আঁকিল, তারপর মন বসিয়া গেল। কতক্ষণ আপন মনে ছবি আঁকিতেছে তাহার জ্ঞান ছিল না। হঠাৎ ঘাড়ের কাছে আতপ্ত নিঃশ্বাসের স্পর্শে সে চমকিয়া উঠিল। ভূত বোধ করি ছবি আঁকা দেখিতে দেখিতে তন্ময় হইয়া শিল্পীর ঘাড়ের কাছে আসিয়া পড়িয়াছিল। গৌরমোহন সচকিতে ঘাড় ফিরাইয়া বলিয়া উঠিল, অ্যাঁ? মনে হইল যে পিছনে দাঁড়াইয়াছিল সে চট করিয়া পিছু হটিল। গৌরমোহন মুহূর্ত মধ্যে নিজেকে সামলাইয়া লইয়া বলিল, ও তুমি? আমার ছবি আঁকা দেখছ? বেশ বেশ, তা যেটুকু এঁকেছি কেমন মনে হচ্ছে বলো তো? এখন বোধহয় ঠিক বুঝতে পারছ না, আর একটু আঁকা হলেই বুঝতে পারবে। গৌরমোহন আবার আঁকায় মন দিল। আঁকিতে আঁকিতে সে ভূতের উদ্দেশ্যে 2-4টি কথা বলিল, আবার আঁকিল। এইভাবে বেশ খানিকক্ষণ চলিবার পর এক সময় সে অনুভব করিল যেন ঘরের আলো কমিয়া আসিতেছে। শুধু তাই নয়, বাতাসের অভাবে দম বন্ধ হইয়া আসিতেছে। সে তুলি রাখিয়া জানলার বাহিরে তাকাইল। সূর্যের আলো কেমন যেন ঝাপসা হইয়া গিয়াছে। তারপরেই তাহার চোখ পড়িল নদীর ওপারে ঈশান কোণে ধূসর পিঙ্গল মেঘ মাথা তুলিয়াছে। একটা দমকা হাওয়া আগাছার ভিতর দিয়া বহিয়া গেল।
নদীর নিস্তরঙ্গ জল রোমাঞ্চিত হইয়া উঠিল। গৌরমোহন সানন্দে বলিয়া উঠিল, ঝড় আসছে, ঝড় আসছে। চৈতালি ঝড় নতুন কিছু নয়, প্রতি বৎসরই আসে। একবার এই বাড়ির সকলকে বজ্রাহত করিয়া দিয়া চলিয়া গিয়াছিল। দেখিতে দেখিতে বিদ্যুৎ জিহ্ব ঝড় আসিয়া পড়িল। আকাশে শুম্ভ নিশুম্ভের যুদ্ধ বাঁধিয়া গেল। শনশন বাতাস, চকমক বিদ্যুৎ, গম গম বজ্র গর্জন। বৃষ্টির মুষলধারে আকাশের কোথাও তিল মাত্র ছিদ্র রহিল না। গৌরমোহনের মন ময়ূরের মতো নাচিয়া উঠিল। সে আকার সরঞ্জাম ঘরের একপাশে সরাইয়া রাখিয়া জানলাগুলা বন্ধ করিবার চেষ্টা করিল। সব জানালা বন্ধ হইল না। ভাঙা কাচের ভিতর দিয়া বৃষ্টির ছাট আসিতেই লাগিল। সে পুলকিত দেহে বাড়ির ঘরে ঘরে অকারণ সঞ্চার করিতে করিতে তারস্বরে গান জুড়িয়া দিল। গানটা অবশ্য সর্বাংশে স্থানকালের উপযোগী নয়, তবু বর্ষার গান বটে। আহারে, ওই ডাকছে ডোবায় ব্যাঙগুলি, মনের সুখে ছড়িয়ে তাদের ঠ্যাংগুলি। আকাশেতে ছুটোছুটি, মেঘে হাওয়ায় ছুটোপুটি, ভূত পেরেতে দত্তি দানায় খেলছে যেন ড্যাংগুলি। আহারে, ওই ডাকছে ডোবায় ব্যাঙগুলি। বর্ষার মহিমা জ্ঞাপক অন্য কোনো গান জানা না থাকায় সে এই গানটি অনেকক্ষণ ধরিয়া গাহিল। কর্কর শব্দ করিয়া কোথায় যেন বাজ পড়িল। গৌরমোহন খাটের কিনারায় বসিয়া পা দোলাইতে দোলাইতে জানালা দিয়া বাহিরের দিকে চাহিয়া আছে। তাহার শিল্পী মন প্রকৃতির এই উদ্দাম উন্মাদনাকে রঙের ফাঁদে ধরিবার ফন্দি আঁটিতেছে। কর্কর করাত, এবার যেন বাড়ির খুব কাছেই বাজ পড়িল। বিদ্যুতের ঝলক এবং বাজের আওয়াজ প্রায় একসঙ্গেই তাহার চক্ষু কর্ণ ধাঁধিয়া দিল। তারপরেই লোমহর্ষণ কাণ্ড। গৌরমোহনের কানের কাছে ভাঙা ভাঙা অস্ফুট স্বরে, আমার বড্ড ভয় করছে বলিয়া কে যেন তাহাকে জড়াইয়া ধরিল। গৌরমোহনের হৃৎপিণ্ড একটা ডিগবাজি খাইয়া গলার কাছে ধরফর করিতে লাগিল। সে দিশাহারা হইয়া অদৃশ্য জীবনের আলিঙ্গন হইতে মুক্ত হইবার জন্য হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে চিৎকার করিতে লাগিল, কে কে তুমি? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই অদৃশ্য প্রাণীর আলিঙ্গন ছাড়াইতে পারিল না। ধস্তাধস্তি করিতে করিতে ভাঙা ভাঙা স্বর শুনিতে পাইল, আমাকে ছেড়ে দিও না, আমার বড্ড ভয় করছে। কর্কর করাত, তৃতীয়বার বজ্রপাতের শব্দে বাড়িটা কাঁপিয়া উঠিল। কিন্তু আশ্চর্যের কথা, এই শব্দে গৌরমোহনের ভয় বিহ্বলতা কাটিয়া গেল। প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা বোধ করি অপ্রাকৃতের ভয়কে দূর করিয়া দিল। এতক্ষণ সে নিজেকে ছাড়াইবার চেষ্টা করিতেছিল, কিন্তু এখন কিছুক্ষণ স্থির থাকিয়া অদৃশ্য দেহটাকে স্পর্শ করিয়া দেখিতে লাগিল। একটা বাহু, চোখে দেখা যাইতেছে না বটে, কিন্তু স্পর্শানুভূতির দ্বারা জানা যাইতেছে কোমল অথচ দৃঢ় মাংসল বাহু। গৌরমোহন দুই হাতে অদৃশ্য দেহটাকে স্পর্শ করিয়া দেখিতে দেখিতে বলিল, তুমি কে? ভূত নও? শীর্ণ কম্পিত কণ্ঠের উত্তর আসিল, না, আমি মানুষ। মানুষ? কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি আমি সে কিছু বলিতে পারিল না। দেহটা যেন থরথর করিয়া কাঁপিতে লাগিল। গৌরমোহন হাত দিয়া অনুভব করিয়া চলিল। বাহু শেষ হইয়া কাঁধ, কাঁধের ওপর অদৃশ্য চুলের গোছা, তারপর গলা, তারপর গৌরমোহন একটা খাবি খাওয়া চিৎকার করিয়া উঠিল, তুমি মেয়ে? ঝড়ের দুরন্ত অভিযান 10 দিক দলিত করিয়া চলিয়া গিয়াছে। পিছনে পড়িয়া আছে
ভিজা মাটি এবং বাতাসের অবসন্ন নিঃশ্বাস। দুইটি মানুষ খাটের কিনারায় পাশাপাশি বসিয়া আছে, একজন অদৃশ্য, একজন দৃশ্য। থামিয়া থামিয়া কথা হইতেছে। গৌরমোহন চিরদিনই মেয়েদের কাছে মুখ চোরা। আজ অভাবিত ঘটনাচক্রে এক অদর্শনা যুবতীর সংস্পর্শ লাভ করিয়া সে যেন আরো বিহ্বল হইয়া পড়িয়াছে। গৌরমোহন বলিল, তোমার আর ভয় করছে না তো? উত্তর আসিল, না। মেঘ ডাকলেই ভয় করে। গলার স্বর এখন একটু স্পষ্ট হইয়াছে। ইয়ে, তোমার নামটা এখনো জানা হয়নি। আমার নাম গৌর। আমার নাম ছায়া। কিছুক্ষণ চুপচাপ। তারপর গৌরমোহন হাতের ঘড়ি দেখিল। 6:30 বেজেছে, চায়ের সময় হলো। তুমি চা খাবে তো? খাবো। চায়ের সঙ্গে লুচি আর আলু ভাজা, কি বলো? খাট হইতে উঠিতে গিয়া ছায়ার গায়ে গা ঠেকিয়া গেল। গৌরমোহন লজ্জায় লাল হইয়া উঠিল। রান্নাঘরে গিয়া গৌরমোহন স্টোভ জ্বালিয়া জল চড়াইয়া দিল। তারপর ময়দা মাখিতে বসিল। দেখিল তাহার অনতি দূরে বটিতে আলু কোটা হইতেছে। চাকা চাকা আলু কোটা হইয়া একটা রেকাবে জমা হইল। তারপর বালতির জলে ধৌত হইয়া তাহার পাশে আসিয়া উপস্থিত হইল। রাত্রে খিচুড়ি রাঁধা যাবে। তুমি খিচুড়ি ভালোবাসো তো? একটা নিঃশ্বাস পড়িল। তেলে ভাজা আর লাড্ডু ছাড়া সব ভালোবাসি। তাই সে নতুন খাদ্যদ্রব্য দেখিয়া লোভ সংবরণ করিতে পারে নাই। গৌরমোহন সহানুভূতির সুরে বলিল, আহা, তেলে ভাজা ফুলুরি আর লাড্ডু খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে একেবারে। তুমি চায়ে ক চামচ চিনি খাও? অনেকদিন তো চা খাইনি। যখন খেতুম তখন 5 চামচ চিনি খেতুম। চায়ের জল টিপটে ঢালিয়া গৌরমোহন লুচি ভাজিতে বসিল। আমি লুচি ভাজতে জানি, তুমি সরো না, আমি ভাজছি। না না, তোমাকে কোনো কষ্ট করতে হবে না। অনেক কষ্ট করেছ, ঘর পরিষ্কার করেছ, বাসন মেজেছ। আমার ইচ্ছে করছে কণ্ঠস্বরে একটু আদুরে আদুরে ভাব। তা আচ্ছা, তুমি ভাজো। গৌরমোহন সরিয়া দাঁড়াইয়া দেখিতে লাগিল। লুচি ও আলু ভাজা প্রস্তুত হইল, রেকাবির ওপর সজ্জিত হইল এবং স্টোভ নিভিয়া গেল। দুজনে খাইতে বসিল। গৌরমোহন চা ঢালিল, নিজের পেয়ালায় 2 চামচ চিনি দিল, ছায়ার পেয়ালায় 5 চামচ। খাওয়া চলিতেছে। ছায়ার রেকাবি হইতে লুচির টুকরো শূন্যে উঠিয়া অদৃশ্য হইয়া যাইতেছে। চায়ের পেয়ালা ক্রমে ক্রমে খালি হইয়া গেল। গৌরমোহন দেখিতেছে তাহার বিস্ময় কিছুতেই শেষ হইতেছে না। তুমি হঠাৎ কথা কইলে যে? আগে তো কথা কওনি। কথা কইতে ভুলেই গিয়েছিলুম। বলতে চেষ্টা করছিলুম, কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। তারপর বাজ পড়ার শব্দ হলো, ভয়ে মুখ দিয়ে কথা বেরিয়ে গেল। গৌরমোহন চায়ে চুমুক দিয়ে একটু সংকুচিত হাসিল। শুধু কথাই বলনি, আমাকে জড়িয়েও ধরেছিলে। বড্ড ভয় করছিল যে। সরল অকপট উক্তি। লজ্জা নাই। লজ্জা বোধ করি স্ত্রীলোকের দেহ চেতনার অভিব্যক্তি। যাহার দেহ দেখা যায় না, সে কিসের লজ্জা করিবে? আচ্ছা, কাল আমি যখন এলাম তুমি আমাকে দেখেছিলে? হ্যাঁ, আমি তো তখন পাকুড় গাছতলায় দাঁড়িয়েছিল। আমি যখন বাড়িতে এসে উঠলাম তখন তোমার কি মনে হয়েছিল? প্রথমটা একটু ভয় ভয় করছিল, তারপর তোমাকে আমার খুব ভালো লাগলো। গৌরমোহনের বুকের ভিতরটা দুরু দুরু করিয়া উঠিল, কিন্তু তাহা ভয়ের দুরু দুরু নয়,
সে রাত্রে পেট ভরিয়া খিচুড়ি খাইবার পর গৌরমোহন নিজের খাটের পাশে আসিয়া বসিল। ছায়া তাহার গা ঘেঁষিয়া বসিল। এই কয়েক ঘণ্টায় গৌরমোহনের লজ্জা সংকোচ অনেকটা কাটিয়াছে। তবুও ছায়ার গায়ে গা ঠেকিতে তাহার শরীর একটু রোমাঞ্চিত হইল। আচ্ছা ছায়া, তুমি খালি গায়ে থাকতে তোমার কোনো অসুবিধা হয় না? অভ্যেস হয়ে গেছে। প্রথম প্রথম দু একবার কাপড় চুরি করে পরেছিল, কিন্তু কাপড় পরলে শুধু কাপড়টাই দেখা যায়, আমাকে তো দেখা যায় না। লোকে ভয় পায়, তাই আর পড়ি না। ভালো কথা। তুমি রাত্রিরে শোও কোথায়? মেঝেই শুই। শীতকালে শীত করে না? না, আমার অভ্যেস হয়ে গেছে। তা হোক, আজ তোমাকে খাটে শুতে হবে। আমি তোষক পেতে মেঝেই শোবো। আমি খাটে শোবো না। তুমি মেয়ে হয়ে মেঝেই শোবে আর আমি খাটে শোবো, এ হতেই পারে না। আমি খাটে শোবো না। ছায়ার কণ্ঠস্বর দৃঢ়। শোবে না? তাহলে মেঝেতেই তোমাকে তোষক পেতে বিছানা করে দিই। কোন ঘরে শোবে বলো? এই ঘরেই শোবো। তুমি ওঠো, আমি তোষক পেতে দিচ্ছি। গৌরমোহন কুণ্ঠিত হইয়া উঠিয়া দাঁড়াইল। এই ঘরে? কিন্তু খাটে দুখানা তোষক ও দুটো বালিশ ছিল। ছায়া একখানা তোষক টানিয়া খাটের পাশেই পাতিয়া ফেলিল। গৌরমোহন বলিল, বালিশ নাও। একটু হাসির শব্দ শোনা গেল। বালিশ লাগবে না, তোষকেই হয়তো অস্বস্তি হবে। এবার ঘুমিয়ে পড়ো। তোমার বোধহয় ঘুম পাচ্ছে। আলোটা কমিয়ে দিই। দাও। ঘরের কোণে দেওয়ালের পাশে লণ্ঠনটা জ্বলিতেছিল। এখন কমিয়া গিয়া দেওয়ালের একটুখানি স্থান প্রভাবিত করিল মাত্র। গৌরমোহন উদ্বেলিত হৃদয়ে অপরিসীম বিস্ময়ানন্দ লইয়া শুইয়া রহিল। এ কি অনির্বচনীয় অভিজ্ঞতা! বিশ্ব সংসারে আর কেহ এই অভিজ্ঞতা অনুভব করিয়াছে কি? ছায়া! মুহূর্ত মধ্যে ছায়া তাহার গায়ে হাত দিয়া দাঁড়াইল। কি? গৌরমোহন বলিল, তুমি কে? কি করে অদৃশ্য হয়ে গেলে? কিছুই তো জানা হয়নি, বলবে আমায়? ছায়া খাটের পাশে বসিল। গৌরমোহনের একটা হাত নিজের দুহাতের মধ্যে চাপিয়া ধরিল। আমার বয়স তখন 9 কি 10 বছর। গৌরমোহন মনে মনে হিসেব করিল, ছায়ার বয়স এখন 19 কি 20। বাবা মা, আমি আর আমার ছোট ভাই ভাদু এখানে বেড়াতে এসেছিল। আমার বাবার নাম ছিল নিধিরাজ মল্লিক। এ বাড়ির মালিক ছিলেন মদনলাল শেঠ। তাকে আমরা মদন কাকা বলে ডাকতুম। একদিন বিকালবেলা ঝড় উঠল। আজ যেমন ঝড় উঠেছিল তেমনি। আমরা দৌড় জানলা বন্ধ করে বাড়ির মধ্যে বসে রইলুম। বাড়ির ওপর বারবার বাজ পড়তে লাগলো। আমি এই খাটের ওপর বসেছিলাম। তারপর কি হলো জানি না, আমি ভয়ে অজ্ঞান হয়ে গেলুম। যখন জ্ঞান হলো, দেখলুম এই ঘরের এক কোণে পড়ে আছি। নিজের হাত পা দেখতে পাচ্ছি না। বাড়িতে কেউ নেই। সামনের দরজায় তালা লাগানো। এখন মনে হয় 3-4 দিন অজ্ঞান হয়ে পড়েছিল। গলার আওয়াজ একেবারে বুঝে গিয়েছিল। আমি খিড়কি দৌড় দিয়ে বেরিয়ে বাগানে গেলুম। বাগানেও কেউ নেই। তখন স্টেশনের কাছে বাজারে গেলুম। সেখানে 2-3 জন লোক মুদির দোকানে বসে গল্প করছিল। তাদের কথা শুনে বুঝতে পারলুম আমার মা, বাবা, ভাই কেউ বেঁচে নেই। কাঁদতে কাঁদতে আবার এই বাড়িতে ফিরে এলুম। সেই থেকে একলাই এই বাড়িতে আছি। প্রথম প্রথম খিদে পেলে মুদির দোকানে গিয়ে খাবার চুরি করে খেতুম। তারপর ওরাই এসে আমাকে খাবার দিয়ে যেত। এমনি করে কত বছর কেটে গেল। তারপর তুমি এলে। গৌরমোহন শুইয়া শুইয়া ভাবিতে লাগিল, কি বিচিত্র এই জগৎ।
বাজ পড়িয়া মানুষ অদৃশ্য হইয়া যায়, ইহা কি সম্ভব? গৌরমোহন বিজ্ঞান জানে না, হয়তো বিজ্ঞানী ইহার ব্যাখ্যা জানেন। যদি না জানেন তাহাতেই বা ক্ষতি কি? বিজ্ঞানীরা কি সকল বিশ্ব রহস্যের ব্যাখ্যা পাইয়াছেন? এই যে অদর্শনা যুবতী তাহার হাতে হাত রাখিয়া বসিয়া আছে, সে কি ব্যাখ্যার অপেক্ষা রাখে? গৌরমোহন একটি আকাঙ্ক্ষা ভরা নিঃশ্বাস ফেলিয়া বলিল, তোমাকে ভারী দেখতে ইচ্ছা করছে ছায়া। পরদিন সকালবেলা দেরি করে ঘুম ভাঙিল। অনেক রাত্রি পর্যন্ত তাহারা গল্প করিয়াছে, ফুলশয্যার রাত্রে নূতন বর বধূর মতো। তবু কৌতূহল শেষ হয় নাই, সঙ্গ তৃষ্ণা মিটে নাই। অবশেষে রাত্রি শেষ হয় দেখিয়া জোর করিয়া ঘুমাইয়াছিল। সকালে ছায়া গৌরমোহনের বুকের ওপর করতল রাখিয়া ডাকিল, ওঠো, চা এনেছি। গৌরমোহন উঠিয়া বসিয়া শূন্যে অবস্থিত চায়ের পেয়ালা হাতে লইল। ঘুম ভরা গলায় বলিল, তোমাকে ভারী দেখতে ইচ্ছা করছে ছায়া। ছায়া করুণ নিঃশ্বাস ফেলিল, কি করে দেখবে? চায়ের পেয়ালায় চুমুক দিতেই গৌরমোহনের মাথায় একটা বুদ্ধি খেলিয়া গেল। সে মুখ তুলিয়া বলিল, ছায়া, একটা কাজ করবে? কি? তুমি কাপড় জামা পরো, তাহলে খানিকটা তো দেখতে পাবো। কাপড় জামা পরার নামে ছায়ার কণ্ঠে একটু স্ত্রী সুলভ ঔৎসুক্য ফুটিয়া উঠিল। কাপড় জামা কোথায়? আমার বাক্সে ধুতি আর গেঞ্জি আছে, তাই পর, শাড়ি ব্লাউজ তো নেই। ছায়া দ্বিধাবরে বলিল, আচ্ছা। গৌরমোহন চায়ের পেয়ালা নিঃশেষ করিয়া বলিল, আমি এখনই আসছি, বলিয়া গোসলখানার দিকে চলিয়া গেল। 10 মিনিট পরে ঘরে আসিয়া গৌরমোহন চমকিয়া উঠিল। খাটের পাশে দাঁড়াইয়া আছে একটা প্রেত মূর্তি। হাত পা নাই, মাথা নাই, সাদা কাপড়ে ঢাকা একটা কবন্ধ। গৌরমোহন সত্রাসে বলিয়া উঠিল, ছায়া, খুলে ফেলো, খুলে ফেলো, শিগগির খুলে ফেলো, আমি দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে তুমি একটা পেতনি। তড়িতে ধুতি গেঞ্জি স্খলিত হইয়া মাটিতে পড়িল। তারপর সারা দিন দুজনে অশান্ত মনে বাড়িময় ঘুরিয়া বেড়ায়, কখনো নদীর ঘাটে গিয়া দাঁড়ায়। গৌরমোহন বলে, ছায়া, কি করে তোমাকে দেখতে পাবো? ভারী যে দেখতে ইচ্ছা করছে। ছায়া কাঁদো কাঁদো সুরে বলে, আমি কি করব? তোমাকে না দেখতে পেলে আমার জীবনই বৃথা। আমারও, মানে, বুঝেছি, আমি তোমাকে না দেখতে পেলে তোমার জীবনও বৃথা। তাহলে এখন কি করা যায়? আমি যেন অন্ধ হয়ে গেছি, সব দেখতে পাচ্ছি, কেবল তোমাকে দেখতে পাচ্ছি না। বিজ্ঞানে আজকাল কত কি হচ্ছে, একটা অদৃশ্য মানুষকে জলজ্যান্ত করে দিতে পারে না, ছাই বিজ্ঞান। সেই দিন অপরাহ্নে গৌরমোহন বিষণ্ণ মনে ছবি আঁকিতে বসিল। কাল ছবিটা অতি সামান্যই আঁকা হইয়াছিল। একটা প্রাকৃতিক পরিবেশের আমেজ ফুটিয়া উঠিতে আরম্ভ করিয়াছিল মাত্র। গৌরমোহন ভাবিতে লাগিল, এই পরিবেশের মধ্যে ছায়ার একটি কল্পমূর্তি আঁকা যায় কিনা। কাপড় পরা অবস্থায় ছায়ার দেহের যে ইঙ্গিত সে পাইয়াছে, তাহাকেই সূত্র ধরিয়া গোটা মানুষকে আঁকা যাইতে পারে। অবশ্য চোখ মুখের গড়ন কাল্পনিক হইবে। ছায়া, তোমার গায়ের রং কিরকম ছিল? ছায়া তাহার কাঁধে হাত রাখিয়া বলিল, ফর্সা, মা বলতেন দুধে আলতা। আর চোখ মুখ, তা কি করে বোঝাবো? আচ্ছা দেখি, তুমি আমার সামনে দাঁড়াও। গৌরমোহন আঙুলের স্পর্শে ছায়ার মুখ চোখ অনুভব করিয়া দেখিতে লাগিল। চোখ দুটি বেশ টানা টানা মনে হইতেছে, নাকটি সরু, ঠোঁট দুটি ভারী নরম, প্রসারে একটু বড়। গৌরমোহন বলিল, তুমি আমার মডেল, দাঁড়িয়ে থাকো, তোমাকে ছুঁয়ে ছুঁয়ে আঁকব। প্যালেটের ওপর রং মিশাইয়া তুলিতে তুলিতে
সে ক্যাম্বিসের দিকে ফিরিতেছে, এমন সময় একটা চোখ ধাঁধানো আইডিয়া ক্ষণিকের জন্য তাহাকে বিমূঢ় করিয়া দিল। তারপর সে চিৎকার করিয়া উঠিল, ছায়া, ছায়া, এই যে আমি, কাছে এসো। কই, তোমার মাথাটা দেখি। হ্যাঁ, এইবার চুপটি করে থাকো। এই বুদ্ধিটা এতক্ষণ মাথায় আসেনি কেন? তোমার গায়েই তোমার ছবি আঁকবো, যেমন কাচের ওপর ছবি আঁকে, বুঝেছ? বাঁ হাতে ছায়ার মাথা ধরিয়া গৌরমোহন ডান হাতের রং মাখা তুলি দিয়া তাহার গাল স্পর্শ করিল। গালের ওপর পাকা ডালিমের রং লাগিয়া গেল। গৌরমোহনের ইচ্ছা হইল উঠিয়া নৃত্য করে, কিন্তু ইচ্ছা দমন করিয়া সে অতি যত্নে ছায়ার মুখে রং লাগাইতে আরম্ভ করিল। ধীরে ধীরে মুখখানি ফুটিয়া উঠিতে লাগিল, ঠোঁটে একটু গোলাপি রং দিল, ভুরুতে কালো রং। কিন্তু চোখের মণিতে তো রং লাগানো যায় না, চোখ দুটি শূন্য রহিল। তবু মুখখানি চমৎকার, পান পাতার আকৃতি, একটু কৃশ। গৌরমোহন বলিল, ছায়া, কি সুন্দর তুমি, দাঁড়াও, চোখের ব্যবস্থা করছি। সে ছুটিয়া গিয়া পাশের ঘর হইতে নিজের ধোঁয়া কাছের চশমা আনিয়া ছায়ার চোখে পরাইয়া দিল। ছায়ার মুখ প্রাণবন্ত হইয়া উঠিল। রূপকথার রাজকন্যার মতো মুখ, ঘুমন্ত রাজকন্যার চোখে নিদালির অন্ধকার। ছায়া একটু ভঙ্গুর হাসিল। গৌরমোহনের শিল্পী মন আর শাসন মানিল না। সে দুই হাত ঊর্ধ্বে তুলিয়া ছায়াকে ঘিরিয়া নাচিতে লাগিল। তারপর একটা নাটকীয় পরিস্থিতি। গৌরমোহনের মাতৃদেবী শশীমুখী সহসা ঘরের দ্বার দেশে আবির্ভূতা হইলেন এবং গৌরমোহনকে একটি দেহহীন মুণ্ডের চারপাশে নৃত্য করিতে দেখিয়া একটি অনৈসর্গিক আর্তনাদ ছাড়িয়া অজ্ঞান হইয়া পড়িলেন। তাহার পশ্চাতে গৌরমোহনের বন্ধু মোহনলাল রোমাঞ্চিত কলেবরে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। শশীমুখীর আবির্ভাব অনৈসর্গিক নয়। গৌরমোহন ফেরার হইবার পর তিনি প্রচণ্ড বেগে তদন্ত শুরু করিয়া দিয়াছিলেন এবং অল্পকাল মধ্যে বুঝিতে পারিয়াছিলেন যে মোহনলাল ষড়যন্ত্রে লিপ্ত আছে। তিনি তখন মোহনলালের গলা টিপিয়া ধরিয়াছিলেন। মোহনলাল বেশিক্ষণ এই কণ্ঠ নিষ্পেষণ সহ্য করিতে পারে নাই, সত্য কথা বলিয়া ফেলিয়াছিল। তখন শশীমুখী মোহনলালকে সঙ্গে লইয়া গৌরমোহনকে ধরিতে আসিয়াছিলেন। তারপর এই নাটকীয় পরিস্থিতি। গৌরমোহন বন্ধুকে ভৎসনা করিল না, বরং বলিল, ভালোই হয়েছে। সে মোহনলালকে সব কথা খুলিয়া বলিল। ছায়া ইতিমধ্যে নদীতে গিয়া মুখের রং ধুইয়া আবার সম্পূর্ণরূপে অদৃশ্য হইয়া গিয়াছে। সে ভীতু মানুষ, এইসব গণ্ডগোল দেখিয়া ভয় পাইয়া গিয়াছে। শশীমুখীর জ্ঞান হইলে তিনি ভয়ার্ত চক্ষে একবার চারিদিকে চাহিলেন, তারপর বাবা গো বলিয়া ঊর্ধ্বশ্বাসে স্টেশনের দিকে যাত্রা করিলেন। তাহার গতিবেগ লক্ষ্য করিবার লোক ছিল না, থাকিলে এই দৃশ্য দেখিয়া চমৎকৃত হইয়া যাইত। পাকুড়তলায় দাঁড়াইয়া গৌরমোহন মোহনলালকে বলিল, তুই মাকে নিয়ে ফিরে যা, শিগগির একটা পুরুত নিয়ে আসবি, দেরি করবি নে। আচ্ছা, তখন তোর বউকে ভালো করে দেখব। আর একটা কথা, তুই তোর বাড়িটা আমাকে বিক্রি করে দে না ভাই, এখানেই বউ নিয়ে থাকবো। বিক্রি করব কেন, বাড়িটা তোর বিয়ের যৌতুক। আচ্ছা চললাম, কাল পরশুর মধ্যে পুরুত নিয়ে ফিরব। দই, সন্দেশ, মাছ, কনের গয়না, বেনারসি সব নিয়ে আসব। মোহনলাল চলিয়া গেল। গৌরমোহন দাঁড়াইয়া হাত নাড়িতে লাগিল। একটি বাহু আসিয়া তাহার বাহুর সহিত জড়াইয়া গেল। গৌরমোহন সেই দিকে ফিরিয়া বলিল, চলো আর একবার, ভালো করে এখনো তোমায় দেখা হয়নি।